বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাজবাড়ী সরকারি কলেজে অনলাইন ক্লাসে একাদশ ব্যবসায় শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র আর্থিক বিবরণী অধ্যায়ে দুটি গাণিতিক সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে কথা বলবো এবং তার সমাধান তোমাদেরকে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ হিমায়ত হোসেন মোল্লা, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম স্কেল নিয়ে আমার সাথে অনলাইনে সংযুক্ত থাকো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেক উপকৃত হবে। চলো আমরা দেখি আজকে যে সমস্যা তোমাদেরকে দেখাবো তা মূলত বিভিন্ন সালে পরীক্ষায় এসেছে এই ধরনের গাণিতিক সমস্যা এবং কি ধরনের প্রশ্ন আসে এবং তার উত্তর কিভাবে করতে হয়, এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে তা শেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে এই ক্লাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা জানো যে আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে দুটি গাণিতিক সমস্যা থাকবে যা বাধ্যতামূলকভাবে তোমাদের উত্তর করতে হবে, এর কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমি আশা করি আজকের যে দুটি প্রশ্ন এখানে সমাধান দেওয়া হবে, এগুলো যদি ভালো করে তোমরা বুঝতে পারো এবং এগুলোর সার্বিক জ্ঞান যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে আশা করি পরীক্ষাতে যে দুটি বাধ্যতামূলক আর্থিক বিবরণী প্রশ্ন থাকবে তা উত্তর করতে তোমাদের সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন চলো আমরা দেখি সে প্রশ্ন কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সমস্যা 1 নিয়ে এখন আলোচনা করছি। তোমরা লক্ষ্য করো, মিস্টার রহিম এর ব্যবসায়ে 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমস্ত বছরের হিসাবের জের সমূহ নিম্নরূপ। তোমরা দেখছো এখানে তোমাদের সামনে একটা রেওয়া মিল দেওয়া আছে। রেওয়া মিলের প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা, ক্রয় ও বিক্রয় যথাক্রমে 90,000 টাকা ও 1,25,000 টাকা। মূলধন 1 লক্ষ টাকা, উত্তোলন 10,000 টাকা, 10% ঋণ 1/7/2019 80,000 টাকা, মজুরি 12,500 টাকা, বেতন 10 মাস 30,000 টাকা, বিজ্ঞাপন 15,000 টাকা, আসবাবপত্র 50,000, প্রাপ্য হিসাব 42,500, 12% বিনিয়োগ 1/3/19 70,000 টাকা, প্রদ হিসাব 25,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা। রেওয়া মিলের মোট যোগফল 3,40,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিছু সমন্বয় দেওয়া হয়েছে, তা হলো সমন্বয় 1-এ বলা হয়েছে সমাপনী মজুদ পণ্য 65,000 টাকা মূল্যায়ন করার পর 5,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। 2, বিজ্ঞাপনের 3/1 অংশ অবলোকন করো। 3, আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করো। 4, প্রাপ্য হিসাবে 2,500 টাকা আদায়যোগ্য নয়।
অবশিষ্ট দেনাদারির উপর 5% হারে অনাদায়ী সঞ্চিতি ধার্য করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সমন্বয় চার্টটি তোমরা দেখলে। এখন তোমাদের করণীয় কি? ক, বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। খ, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো। গ, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমস্যার সমাধানের পূর্বে আমরা দেখব যে এই সমন্বয়গুলোর বাইরেও রেওয়ামিলের মধ্যে কিছু সমন্বয় রয়েছে, সেগুলো আগে আমাদেরকে দেখতে হবে। তো এখানে দেখা যায় 10% ঋণ 1/7/2019, এর অর্থ হলো যে এই প্রতিষ্ঠান 80,000 টাকা ঋণ গ্রহণ করেছে জুলাই মাসের 1 তারিখে, যার সুদের হার 10%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 80,000 টাকার উপরে আমাদেরকে ঋণের সুদ নির্ণয় করতে হবে, যেখানে 7 মাসের সুদ ধার্য করতে হবে। রেওয়ামিলের ভিতরে দ্বিতীয় যে সমন্বয়টি, তা হলো বেতন 10 মাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে 30,000 টাকা যে বেতন দেওয়া আছে, তা হলো 10 মাসের, কাজে 2 মাসের বেতন বকেয়া রয়েছে। এরপরে তৃতীয় যে সমন্বয়, তা হলো 12% বিনিয়োগ 1/3/19, এর অর্থ হলো মার্চ মাসের 1 তারিখে 70,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন বিনিয়োগের সুদ নির্ণয় করব, তখন 1/3 বলতে মার্চের 1 তারিখ, অর্থাৎ 10 মাসের বিনিয়োগের সুদ আমাদের নির্ধারণ করতে হবে। তো রেওয়ামিলের মধ্যে যে সমস্ত সমন্বয়গুলো রয়েছে তা আমরা এখন দেখলাম। এখন আমরা এখানে যে গাণিতিক সমস্যার সমাধান যা করণীয়, সে অংশের ক অংশ আমরা এখন দেখব। তো ক অংশ হলো বিশদ আয় বিবরণী প্রস্তুত। আমরা এখন দেখি বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে যে মিস্টার রহিম, তারপর বিশদ আয় বিবরণী 31শে ডিসেম্বর 2019 সালের সমাপ্ত বছরের জন্য, এইভাবে আমাদের হেডিং লিখতে হবে। তারপরে বিবরণ টাকা টাকা, এইভাবে 3টি কলম 4 কলম বিশিষ্ট একটি ছক তৈরি করতে হবে। তো আমাদের এখানে যদি আমরা লক্ষ্য করি, রেওয়ামিলের মধ্যে ক্রয় ও বিক্রয় রয়েছে। তোমরা ইতিপূর্বে আমি তোমাদের বিশদ আয় বিবরণীর যে ছক দেখিয়েছিলাম, সেখানে বলেছিলাম প্রথমে নিট বিক্রয় থেকে আমাদের শুরু করতে হবে। তো এই প্রশ্নে যেহেতু বিক্রয়ের সাথে আর কোনো বিষয় জড়িত নেই, কাজেই এক্ষেত্রে মোট বিক্রয় এবং নিট বিক্রয় একই হবে। যে বিক্রয় আমরা 1,25,000 টাকা বসালাম। এখন এরপরে আমাদের কথা হলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে আমাদের প্রথমে আসে প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা। এই প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা, এর সাথে আসবে নিট ক্রয়। আমরা এখানে লক্ষ্য করেছি যে এই ক্রয়ের সাথে কোনো সমন্বয় তেমন নেই, অর্থাৎ ক্রয়ের পরিমাণ হলো কত? 90,000 টাকা। তাহলে এর সাথে যোগ ক্রয় 90,000 টাকা আমাদের লিখতে হবে। এরপরে প্রত্যক্ষ খরচ হিসেবে আমরা যদি লক্ষ্য করি, তাহলে মজুরি রয়েছে 12,500 টাকা। আর এই মজুরি আমাদের প্রত্যক্ষ খরচ হিসেবে এখানে যোগ করতে হবে। তাহলে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় যোগ মজুরি, আমরা এই তিনটিকে যোগ করি, তাহলে আমরা পাই 1,22,500 টাকা। এখন এর থেকে আমাদের সমাপনী মজুত পণ্য যা সমন্বয় দেওয়া আছে, সেটা হলো 65,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। এই সমাপনী মজুদ আমাদের কি করতে হবে? এখান থেকে বাদ দিতে হবে। বাদ দিলে আমরা যে বিক্রিত পণ্যের ব্যয় তা পাই হলো 57,500 টাকা। এখন 1,25,000, তার থেকে 57,500 টাকা বাদ দিলে আমাদের মোট লাভ 67,500 টাকা পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোট লাভ নির্ণয় করার পর আমাদের এবার অন্যান্য যে পরিচালন ব্যয় অঙ্কের মধ্যে রয়েছে, সেগুলোকে আমাদের এখন এর থেকে বাদ দিতে হবে। তো
তো অন্যান্য পরিচালন ব্যয় যদি আমি লক্ষ্য করি তাহলে দেখা যায় বেতন একটি পরিচালন ব্যয়, বিজ্ঞাপন একটি পরিচালন ব্যয়। এই দুইটি বিষয় রেওয়া মিলের ভিতরে এই দুইটি বিষয় রয়েছে, অর্থাৎ বিজ্ঞাপন ও বেতন। এছাড়া আসবাবপত্রের অপচয় এবং অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এগুলো আমাদের এই পরিচালন ব্যয়ের পরোক্ষ বলতে পারো, পরোক্ষ পরিচালন ব্যয় হিসেবে এগুলো আসবে। তাহলে বেতন আছে আমাদের প্রশ্নে 30,000 টাকা, যেটাকে 10 মাসে দেওয়া আছে। তাহলে আমাদের 2 মাসের বকেয়া রয়েছে, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে গুণ করি, তাহলে বকেয়া বেতনের পরিমাণ 6,000 টাকা। তাহলে 30,000 যোগ বকেয়া বেতন 6,000, তাহলে আমাদের মোট বেতনের পরিমাণ দাঁড়ায় 36,000 টাকা। বিজ্ঞাপন আমাদের 15,000 টাকা, যার মধ্যে অবলোপন করার কথা বলা হয়েছে 3 ভাগের 1 ভাগ, তাহলে বিলম্বিত হবে 3 ভাগের 2 ভাগ। যদি লক্ষ্য করো তাহলে দেখো এখানে বিজ্ঞাপনের 3-এর 1 অংশ অবলোপন করতে হবে, তাহলে বিলম্বিত করতে হবে 3-এর 2 ভাগ। তাহলে আমাদের প্রশ্নে মোট বিজ্ঞাপন দেওয়া আছে 15,000, তাহলে বিলম্বিত 3-এর 2 অংশ অর্থাৎ 10,000, তাহলে আমাদের অবলোপন করতে হবে 5,000 টাকা। আসবাবপত্রের অবচয়ের বিষয়ে যদি আসে আমরা, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করো, তাহলে আসবাবপত্র আছে আমাদের 50,000। এখন এই 50,000 টাকার উপরে যদি অবচয় ধার্য করি, তাহলে 50,000 × 10%, তাহলে 5,000 টাকা আসবাবপত্রের অবচয় আসে। এরপরে অনাদায়ী পাওনা যদি বলি আমরা, তাহলে সেক্ষেত্রে অনাদায়ী পাওনার পরিমাণ আছে 2,500 টাকা, যা আদায়যোগ্য নয়। আমাদের এই 2,500 টাকা অনাদায়ী পাওনা এবং অবশিষ্ট দেনাদায়ের উপরে 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে, অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আসবে 5%। তাহলে এক্ষেত্রে আমাদের প্রাপ্য হিসাব রয়েছে 42,500 টাকা। আমরা দেখি অনাদায়ী পাওনা 2,500, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ধারণ করার সময় এই প্রাপ্য হিসাব 42,500 থেকে 2,500 বাদ দিয়ে অবশিষ্ট যে অনাদায়ী প্রাপ্য হিসাব থাকবে তারপর 5% ধার্য করলে আসে 2,000 টাকা। অনাদায়ী পাওনা 2,500 যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো 2,000, তাহলে মোট আসলো 4,500 টাকা। তাহলে আমরা এখন যদি লক্ষ্য করি পরিচালন ব্যয় যেগুলো পরোক্ষ, তার মধ্যে রয়েছে বেতন, বিজ্ঞাপন, আসবাবপত্র অবচয়, অনাদায়ী পাওনা। তো 4টি বিষয়কে যদি যোগ করি তাহলে আমাদের মোট পরিচালন ব্যয়ের পরিমাণ দাঁড়ায় 50,500 টাকা। এখন মোট লাভ আছে আমাদের 67,500, তার থেকে 50,500 টাকা যদি বাদ দেই, তাহলে আমরা পরিচালন মুনাফা পাই 17,000 টাকা। এখন প্রশ্নের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখেছি বিনিয়োগের সুদ রয়েছে এবং ঋণের সুদ রয়েছে। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বিনিয়োগের সুদের যে বিষয়টি তা হলো 12% বিনিয়োগ 1/3/19 তারিখে 70,000 টাকা। তো 1/3 বলতে মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে, তাহলে 10 মাসের সুদ আমাদেরকে ধার্য করতে হবে। তাহলে তোমরা লক্ষ্য করো বিনিয়োগ যেহেতু 70,000, এর উপরে 12% সুদ এবং 10 মাস, অর্থাৎ 70,000 টাকার উপর 12% যদি সুদ ধার্য করি তাহলে 1 বছরের সুদ পাই। একে 12 দিয়ে ভাগ করলে 1 মাসের সুদ আসে, একে 10 দিয়ে গুণ করলে 10 মাসের সুদ আসে। তাহলে বিনিয়োগের সুদ আমাদের 7,000 টাকা। এটা হলো আমাদের অপরিচালন আয়। এখন এই অপরিচালন আয় আমরা যদি যোগ করি তাহলে আমাদের মোট আয় পরিমাণ দাঁড়ালো 24,000 টাকা। এর থেকে অপরিচালন ব্যয় বাদ দিব। আমরা প্রশ্নের ভিতর দেখেছি যে অগ্নি বিনষ্ট
পণ্য রয়েছে, অর্থাৎ সমাপনী মজুদ পণ্য 65,000 টাকা মূল্যায়ন করার পর 5,000 টাকা পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। এই যে 5,000 টাকা পণ্য যে আগুনে বিনষ্ট হয়েছে, এটা আমাদের একটা বিবিধ ক্ষতি, এটা অপরিচালন ক্ষতি হিসাবে বিবেচনা করতে হবে। এই জন্য অগ্নি বিনষ্ট ক্ষতি এটা পরিমাণ 5,000 টাকা। এবার ঋণের সুদ যদি আমরা আসি, তাহলে যেহেতু 1 জুলাই থেকে ঋণটা নেওয়া হয়েছে 1/7/2019, এখানে ঋণের পরিমাণ 80,000 টাকা। এই জন্য 80,000 টাকার উপরে যে 10% চার্জ করা হয়, তাহলে আমাদের 1 বছরের সুদ আমরা পাই। এখন একে যদি 12 দিয়ে ভাগ দেই, তাহলে 1 মাসের সুদ আসে। এখন যেহেতু 1/7 তারিখে এই ঋণ নেওয়া হয়েছে, তাহলে 6 মাসের সুদ আমাদের বকেয়া আছে। 6 দিয়ে গুণ দিলে 6 মাসের সুদ বকেয়া আমরা কত পাই? 4,000 টাকা। তাহলে 5,000 আর 4,000 যোগ করলে আমরা এই ঋণের যে অপরিচালন ব্যয় যেটা, সেটা 9,000 টাকা। এখানে 24,000 টাকা থেকে যদি 9,000 বাদ দেই, তাহলে আমাদের এক্ষেত্রে আমরা নিট লাভ 15,000 টাকা আমরা পাই। এই পর্যায়ে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে খতে মালিকানা সত্ত্ব বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা মালিকানা সত্ত্ব বিবরণী দেখব। তো মালিকানা সত্ত্ব বিবরণী করার জন্য প্রথমে আমি প্রতিষ্ঠানের নাম লিখব। মালিকানা সত্ত্ব বিবরণী 31শে ডিসেম্বর 2019 সালে সমস্ত বছরের জন্য এইভাবে আমরা হেডিং দেব এবং 2 কলম বিশিষ্ট একটি ছক তৈরি করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ইতিপূর্বে আমি মালিকানা সত্ত্ব বিবরণীর ছক কিভাবে তৈরি করতে হয় তা শিখিয়েছি। এখন আমি আবার প্রায়োগিক সমস্যা সমাধানের মাধ্যমে তোমাদের এই বিষয়টিকে শেখাবো। আমাদের এই প্রশ্নে প্রথমে যে মালিকানা সত্ত্ব বিবরণীর প্রথমে যে বিষয়টা আসে তা হলো প্রারম্ভিক মূলধন। আমাদের এই প্রশ্নের দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমাদের মূলধনের পরিমাণ রয়েছে, তোমরা যদি লক্ষ্য করো তাহলে 1 লক্ষ টাকা এবং উত্তোলন রয়েছে 10,000 টাকা। তাহলে মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে আসবে এই মূলধন, এই উত্তোলন, একটু আগে যে আমরা নিট লাভ নির্ণয় করলাম, এই নিট লাভ। এছাড়া যদি অতিরিক্ত মূলধন যদি থাকতো তাহলে সেটা আসতো। যেহেতু এই প্রশ্নে অতিরিক্ত মূলধন নেই, তাহলে এই 3টি বিষয় অর্থাৎ প্রারম্ভিক মূলধন, উত্তোলন এবং নিট লাভ, এই 3টি বিষয়ই আমাদের এই মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমরা এখন দেখি আমাদের প্রশ্নে প্রারম্ভিক মূলধন 1 লক্ষ টাকা, নিট লাভ যা আমরা একটু আগে নির্ধারণ করেছি সেটা হলো 15,000 টাকা, এর সাথে যোগ করলাম 15,000 টাকা, তাহলে আমাদের আসবে 1,15,000 টাকা। উত্তোলনের পরিমাণ আছে আমাদের 10,000 টাকা, তাহলে সমাপনী মূলধন দাঁড়ায় 1,05,000 টাকা। তাহলে আমরা এই পর্যায়ে মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় তা আমরা এখন দেখলাম। এখন আমাদের সর্বশেষ যে বিষয়টি এখানে আছে তা হলো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে যে আমরা আর্থিক অবস্থার বিবরণী বলতে কি বোঝায় সেটা আমরা পূর্বে শিখেছি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট তারিখে যে সম্পদ এবং দায়ের পরিমাণ থাকে তা তালিকা আকারে উপস্থাপন করাই হলো আর্থিক অবস্থার বিবরণী। এখন আমাদের এই রেওয়ামিল যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই এই যে 10% ঋণ 80,000 টাকা, এটা একটা আর্থিক অবস্থার বিবরণীর উপাদান। এর বকেয়া সুদ আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের উপাদান। বকেয়া বেতন আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতের উপাদান। আসবাবপত্র একটি উপাদান। প্রাপ্য হিসাব একটি উপাদান। 12% বিনিয়োগ এবং বিনিয়োগের সুদ আর্থিক অবস্থার বিবরণীর উপাদান। প্রদত্ত হিসাব আর্থিক অবস্থার বিবরণীর উপাদান। ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা, এটা আর্থিক অবস্থার বিবরণীর উপাদান। এছাড়া আমাদের আরো রয়েছে বিজ্ঞাপন, যেটা বিলম্বিত বিজ্ঞাপন, সমাপনী মজুদ, বিলম্বিত বিজ্ঞাপন, এগুলো আমাদের আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতির সময় এগুলো আমাদের প্রয়োজন হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ছকে চলে যাই, অর্থাৎ কিভাবে সমাধান করব তা দেখি। তো এইভাবে আমরা প্রথমেই প্রতিষ্ঠানের নাম লিখব, আর্থিক অবস্থার বিবরণী
আর্থিক অবস্থার বিবরণী এবং এই তারিখ যখন আমরা লিখবো তখন 31শে ডিসেম্বর 2019 লিখবো। এখানে কিন্তু সমাপ্ত বছরের কথা আসবে না, কারণ এটা একটা নির্দিষ্ট তারিখে এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমাদের এই আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ আসে। তো আমরা এই রামেল যদি দেখি তাহলে দেখা যায় চলতি সম্পদের মধ্যে কি কি বিষয় রয়েছে। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে যে চলতি সম্পদ যদি আমরা চিন্তা করি, প্রাপ্য হিসাব একটি চলতি সম্পদ। আচ্ছা, এই যে ঋণ বিনিয়োগ, এটা দীর্ঘমেয়াদী সম্পদ। এছাড়া বিনিয়োগের সুদ যেটা, এটা চলতি সম্পদ। তাহলে প্রাপ্য হিসাব একটি, বিনিয়োগের বকেয়া সুদ একটি, এরপরে সমাপনী মজুদ একটি। অর্থাৎ এই চলতি সম্পদ যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় তিনটি বিষয় চলতি সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তা হলো প্রাপ্য হিসাব, এখানে আমাদের মিল আছে 42,500, যার মধ্যে অনাদায়ী আছে হলো 2,500 অনাদায়ী পাওনা। তাহলে আমাদের থাকে 40,000। এর থেকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত যেটা হয়েছে সেটা আমাদের বাদ দিতে হবে, তার পরিমাণ হলো 2,000 টাকা। তাহলে আমাদের প্রাপ্য হিসাবে নিট ব্যালেন্স দাঁড়ায় 38,000 টাকা। এরপর আমরা যদি দেখি সমাপনী মজুদ পণ্য আছে আমাদের 65,000 টাকা, যার থেকে অগ্নি বিনষ্ট পণ্য যেটা 5,000 টাকা বাদ দিলে আমাদের আসবে 60,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে বিনিয়োগের বকেয়া সুদ এই 7,000 টাকা আসলে এই চলতি সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিত, যা ভুলক্রমে দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। কাজে এক্ষেত্রে বিনিয়োগের বকেয়া সুদ এটাকে আমরা চলতি সম্পদের অধীন দেখাবো। এরপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এখন এই চলতি সম্পদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে 12% বিনিয়োগ, এটাই 70,000 টাকা এখানে আসবে। এরপর আমরা দেখব স্থায়ী সম্পদের মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হবে। আমাদের এই ক্ষেত্রে স্থায়ী সম্পদ বলতে একটি বিষয় অন্তর্ভুক্ত আছে, তা হলো আসবাবপত্র। তো এই যে আসবাবপত্র, এর পরিমাণ আছে হলো 50,000 টাকা। এখন এই 50,000 টাকার মধ্যে অবচয় রয়েছে 5,000 টাকা। তাহলে নিট আসবাবপত্রের পরিমাণ দাঁড়ায় 45,000 টাকা। এছাড়া বিলম্বিত বিজ্ঞাপন, এটা একটি কাল্পনিক সম্পদ বা ভুয়া সম্পদ, এর পরিমাণ আছে আমাদের 10,000 টাকা। তাহলে এখন যদি আমি 1,75,000, 45,000, 10,000 এগুলোকে যোগ করি তাহলে আমাদের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় 2,30,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দায় ও মূলধন অংশ দেখব। এই দায় ও মূলধন অংশের মধ্যে প্রথমে আসবে আমাদের চলতি দায়। আমরা রেওয়ামিল যখন দেখেছি তখন দেখেছি চলতি দায়ের মধ্যে ব্যাংক জমাকৃত একটি বিষয় আছে, যার পরিমাণ 10,000 টাকা। ঋণের বকেয়া সুদ রয়েছে, যার পরিমাণ দাঁড়ায় 4,000 টাকা। প্রদেয় হিসাবের পরিমাণ রয়েছে 25,000 টাকা এবং 2 মাসের বকেয়া বেতন রয়েছে 6,000 টাকা। তো এই 4টি বিষয় হলো আমাদের চলতি দায়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। 10,000, 4,000, 25,000, 6,000 এগুলোকে যদি আমি যোগ করি তাহলে এই মোট চলতি দায়ের পরিমাণ দাঁড়ায় 45,000 টাকা। এরপর দীর্ঘমেয়াদী ঋণের কথা যদি আসি তাহলে একটি বিষয় আছে 10% ঋণ, যার পরিমাণ 80,000 টাকা। এরপর আমরা মালিকানা সত্ত্ব বিবরণী যখন প্রস্তুত করেছি তখন সেখানে দেখেছি যে সমাপনী মূলধন নির্ণীত হয়েছে 1,05,000 টাকা। এই সমাপনী মূলধন এখানে আমরা বসাবো। তাহলে 45,000 যোগ 80,000 যোগ 1,05,000 এই তিনটি বিষয়কে যদি যোগ করি তাহলে আমাদের মোট দায় এর পরিমাণ দাঁড়ায় 2,30,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো যে সম্পদের মোট পরিমাণ 2,30,000 এবং দায়ের পরিমাণ
মোট 2,30,000। আর্থিক অবস্থার বিবরণী যদি এই সম্পদ সাইড এবং দায়ের সাইড যদি একই হয়ে যায়, তাহলে আমরা সবতেই ধরতে পারি যে এই অঙ্কটির সমাধান যথার্থ হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদেরকে দ্বিতীয় আরেকটি সমস্যা এখানে দেখাবো। তবে এই সমস্যাটি তোমরা বাসায় করবে, নিজেরা করবে, করে এটার উত্তর এখানে দেওয়া আছে, তার সাথে তোমরা মিলাবে। আমরা প্রথমে প্রশ্নটি দেখি কি আছে। সমস্যা 2-এ বলা হয়েছে আজাদ ট্রেডার্সের 31শে মার্চ 2019 তারিখে 3 মাসের রেয়ামিল নিম্নরূপ। তাহলে তোমরা এই যে রেয়ামিলটা দেখো, যেখানে মূলধন, উত্তোলন, সেবায়, বেতন ও মজুরি খরচ, ভ্রমণ খরচ, ভাড়া খরচ, বিবিধ খরচ, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, মেশিন, অগ্রিম বীমা, সাপ্লাইজ, এর বাইরে প্রাপ্য হিসাব, নগদ, এই মোট 60,000। এখানে 6টি সমন্বয় রয়েছে। 1 নম্বর সাপ্লাই 480 টাকা অব্যাহত আছে। মেশিনের উপর 10% অবচয় ধার্য করতে হবে। 6 মাস মেয়াদী প্রদেয় নোটের সুদ 300 টাকা বকেয়া আছে। বীমা প্রতি মাসে 200 টাকা খরচ ধরে হিসাবভুক্ত করতে হবে। সেবা প্রদান করে 1200 টাকার বিল উপস্থাপন করা হয়নি, তার মানে বকেয়া সেবায় 1200 টাকা। মালিক ফেব্রুয়ারি 1 তারিখে 5,000 টাকা অতিরিক্ত মূলধন প্রদান করেন, যা হিসাবভুক্ত হয়নি, মূলধনের উপর 10% সুদ ধরতে হবে। এগুলো হলো আমাদের এই অঙ্কের সমন্বয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এখন যা করণীয় তা হলো এই বিশদ আয় বিবরণী, এটা তোমরা করবে, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করবে, উদ্বর্তনপত্র বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবে। এগুলো নিজেরা বাড়ির কাজ হিসেবে আমি এখানে তোমাদেরকে দিয়েছি। এই 2 নম্বর সমস্যা তোমরা করবে, করে তোমাদের উত্তর হয়েছে কিনা তা দেখার জন্য এই যে নিচে আমি এর উত্তর করে দিয়েছি, তোমরা এর সমাধান দেখবে, দেখে এই সমাধান মিলাবে। মিলায়ে যদি এক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হয়, কোনো বিষয় বুঝতে অস্পষ্টতা থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি এর ব্যাখ্যা বিশ্লেষণ তোমাদেরকে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এখানে তোমাদের এই প্রশ্নের সমাধান এখানে দিয়েছি। আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝতে পারবে, এতে সমস্যা হওয়ার কথা নয়। তারপরেও যদি কোনো বিষয়ে অস্পষ্টতা থাকে, তাহলে আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো অথবা ফোন করতে পারো, আমি তোমাদের সে বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই শেষ করছি, আমার সময় শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে দেখা হবে। আজ এখানেই রাখি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।